প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস.ডি. রুবেল। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো লাগে আপনি যখনই আসেন, খুব প্রাণবন্ত একটা আড্ডা হয়, মানে গানও তো শোনা হয় অবশ্যই, সুতরাং সব মিলে ভীষণ ভালো লাগা কাজ করে। বর্তমান সময়টা কেমন যাচ্ছে? বর্তমান সময়টা আসলে মানে আসলেই কর্মব্যস্ত যাচ্ছে। চারিদিকে সামনে ঈদ, তো ঈদের বেশ কিছু গানে কাজ করছি। আচ্ছা। তো আমি তো আসলে শুধু গানই করি না, আমি চেষ্টা করি মাঝে মাঝে লিখার এবং কন্টিনিউয়াসলি সুর করি, হ্যাঁ, আবার কম্পোজিশন করি, হ্যাঁ, তারপর গাইতে তো হয়ই, অনেক কাজ একসাথে আপনার করতে হয়। সাউন্ড ব্যালেন্সিং করি, হ্যাঁ, আসলে বোঝানো বড় মুশকিল যে এক একটা কাজই আসলে এক একটা অধ্যায়। হ্যাঁ, তো আসলে যার কারণে তার মধ্যে আবার এখানে সেখানে কনসার্টগুলো থাকে, তার মধ্যে নিজের গানগুলো প্র্যাকটিস করতে হয় গলাটাকে ঠিক রাখার জন্য। তো সব ইন এডিশন ফিল্ম যোগ হয়েছে, হ্যাঁ, তো সব কিছু মিলে আসলে প্রচণ্ড ব্যস্ততা। এই যে এত কিছু করেন আপনি, গান লেখা, সুর করা, সঙ্গীত পরিচালনা, গান গাওয়া তো সাথে আছেই, পাশাপাশি নির্মাণ, মানে এমন কোনো জায়গা নেই, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আপনার বিচরণ নেই। কিন্তু আপনি ছোটবেলায় আসলে মূলত কি হতে চেয়েছিলেন? না, ছোটবেলাটা আসলে আমি কালচারাল অ্যাক্টিভিস্ট ছিলাম ক্লাস 6 থেকেই, হ্যাঁ, তখন থেকেই ক্লাসিক্যাল শিখতাম। নাটকও তো করতেন? মঞ্চ নাটকও করতাম, হ্যাঁ, মঞ্চ নাটক করতাম 9 থেকে, হ্যাঁ, কিন্তু 6 থেকে এই গানটা শিখতাম, ক্লাসিক্যালটা ইয়েটা। কিন্তু আসলে আমি ভিশনলেস ছিলাম অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমার কোনো এইম ছিল না। কিন্তু আমি এখন ফিল করি যে মনেরই অজান্তে আমার সংস্কৃতির প্রতি একটা ভালোবাসা ছিল ব্যাপক, যেটার জন্য সেই ছোট বয়সেও আমি বেশ কিছু পরিশ্রম করেছি এবং ইন এ সেন্স আমার কখনো কখনো অ্যাগেন্স্ট দি প্যারেন্টস আমি এই কালচারাল অ্যাক্টিভিটিসগুলো করেছি। অ্যাগেন্স্ট দি প্যারেন্টস, মানে পরিবার সাপোর্ট করেনি সে সময়? না, হয়তো ওনারা ওই পড়াশোনাটার প্রতি বেশি গুরুত্ব দিত, যেটা বাংলাদেশে হয়, হ্যাঁ, যে ছেলে যেন একটা সিকিউরড লাইফ লিড করতে পারে। টিল টুডে পাবলিক কিন্তু এরকমই ভাবছে, কিন্তু হ্যাঁ, এখনো কিন্তু কালচার যে খুব অনেক সমৃদ্ধশালী একটা জায়গা হয়েছে এটা কিন্তু বলা যাবে না। তো সেটার জন্য আমি মনে করি যে ছোটবেলায় আসলে সেরকম কোনো ভিশন ছিল না, কিন্তু ভালোবাসাটা ছিল কালচারের প্রতি। এবং বাবা মায়ের সেই চাওয়াতেই কি আপনার রসায়ন শাস্ত্রে পড়া হয়েছিল? না, ওই যে বড় ভাই ডাক্তার, তো ডাক্তারে চান্স পেয়ে গেল, তখন আমি পড়ি মাত্র, যখন ডাক্তারে চান্স পেয়ে, ও তো আমাদের অনেক সিনিয়র, তো 6-7 বছর সিনিয়র, তখন আমি পড়ি 6, 7, 8-এ। তো দেখতো যে আমি একটু খেলাধুলা, মঞ্চ, এই গান, হ্যাঁ, এই সমস্ত আমার এমফেসাইজটা বেশি ছিল। এটা হয়তো আমার বাবা বুঝতে পারতো, তো যার কারণে উনি খুব মানে শাসন করতো যেন পড়াশোনাটা যেন বড় ভাইয়ের মতো হ্যাঁ, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম কিছু। না, এটাও আমি কিন্তু আবার এই কোশ্চেনটা কিন্তু আমার মধ্যে ভীষণভাবে আসে যে আপনি মিউজিক কলেজে পড়তে পারতেন, যদিও আপনি ছায়ানট থেকে আপনি উচ্চাঙ্গ সঙ্গীতের পরে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, কিন্তু তারপরও তো আপনি মিউজিক কলেজে পড়তে পারতেন, সেখানে একটা অন্যরকম লাইফ হতো। সেটা নিয়ে কি আক্ষেপ কাজ করে? না, আসলে মিউজিক কলেজে যে কাজটা করা সেটা তো আমি ছোটবেলা থেকেই করছি। আমি সঙ্গীত নিকেতনে জেলা শিল্পকলা চাঁদপুরে যখন ছিলাম, তখন তো ওই ক্লাসিক্যাল এবং সব গানগুলি গাইতাম। জি, ছিলাম না, সঙ্গীত বিদ্যালয় হয়েছে কি, সঙ্গীত বিদ্যালয় এবং সঙ্গীত স্কুল এগুলোর কাজ কিন্তু একই। জি, হ্যাঁ, এগুলো একটা রুটিন ওয়ার্ক করে, একটা ফ্রেমের মধ্যে, হ্যাঁ, একটা মানে টু বি অনেস্ট উইথ ইউ, সঙ্গীত বিদ্যালয়ে যেটা কাজ হচ্ছে যে একজন সঙ্গীত শিক্ষার্থীকে বেসিক শিক্ষাটা দেওয়া, বেসিক্যালি, হ্যাঁ, 10টা ঠাটের উপরে তাকে নলেজ দেওয়া, তাকে অ্যাচিভ করতে দেওয়া, 10টা ঠাট যেন সে তুলতে পারে কণ্ঠে, যারা শিল্পী, গানের শিল্পীর কথা বলছি। তো সঙ্গীত বিদ্যালয়ে কিন্তু একই কাজ। আমাদেরকে আবার সঙ্গীত স্কুলগুলোতে তখন আমি মনে করি যে সঙ্গীতে বেসিক অনেক কিছু পড়ানো হতো এবং বিভিন্ন গানের উপর এক্সপ্লেনেশন দেওয়া হতো। তো সেটা নিয়ে কোনো ডিফারেন্স আমি মনে করি না আছে। আপনি তো অসংখ্য গান করেছেন, প্রায় 100টারই বেশি চলচ্চিত্রে আপনার গান গাওয়া হয়েছে, 1400-রও বেশি বাংলা গান আপনার রয়েছে এবং অডিও অ্যালবামও আছে। তো এত গানের মধ্যে মানে নিজের মৌলিক গানগুলো, যেরকম লাল বেনারসি বা বেদনা ভরা আমার জীবন, এই গানগুলোর মতন এত বেশি পপুলার বা এত বেশি শ্রোতা দর্শকদের কাছে পৌঁছানোর মতন গান অন্যান্য গানগুলো যে কম পড়ে যায়, সে ব্যাপারে কি মনে হচ্ছে কখনো আপনার? না, হয় কি, এটা লতা মঙ্গেশকর থেকে শুরু করে, আশা ভোসলে থেকে শুরু করে কিশোর কুমার পর্যন্ত, হ্যাঁ, ওনারা কিন্তু আমার থেকে অনেক বেশি গান করেছে, বিকজ ওনাদের ব্যাপ্তিটা ছিল আদার্স মিডিয়া, ফিল্ম মিডিয়াতে,
হ্যাঁ ফিল্ম মিডিয়াতে যারা গান করে সেখানে হিট আর হিট না হওয়া পুরোটাই ডিপেন্ডস অন দি সিচুয়েশন, পিকচারাইজেশন, গল্প, মেকিং সব কিছু মিলিয়ে। কিন্তু আমাদের মধ্যে একটা ডিফারেন্স হয়েছে এটাই যে ওনারা কিন্তু অডিও সেক্টরে অনেক কম কাজ করেছে, যেটা আমরা করতে পেরেছি বিকজ অফ অডিও সেক্টরের খুব বিজনেসটা ভালো ছিল বাংলাদেশে। হ্যাঁ, যে প্রতি ক্যাসেটে দেখা গেল 10 টাকা 15 টাকা করে প্রফিট করতো প্রডিউসাররা। তো যারা লিজেন্ডারি সিঙ্গার তাদেরও কিন্তু দেখা গেল এক একজনে 5,000 10,000 করে গান ওনারা ফিল্মে গেয়েছে, কিন্তু তুলনামূলক গান হিট করেছে। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি হয়তো 10টা 15টা 20টা গানের কথা বলতে পারবো একটা লিজেন্ডারি সিঙ্গারের। তো সেক্ষেত্রে শ্রোতাপ্রিয় গান তো আসলে সব ক্রিয়েশন তো আর মানুষকে তো একই রকম ইনফ্লুয়েন্স করবে এটা ভাবার আসলে কালচারালি কোনো কারণ নাই। কিন্তু এটা কি আপনাকে প্রেসার ফিল করায় যে না? সবসময় আমাদের চেষ্টা থাকে, যেমন এখন বলতে হয় হ্যাঁ যে এখন যেমন ইউটিউবের যুগ, এখন তো আর ক্যাসেট সিডি ভিসিডি যুগ নাই। যারাই শুনবে ইউটিউবে এইচডি রুবেল সার্চ করলেই, বিভিন্ন এইচডি রুবেল ফাউন্ডেশন সার্চ করলেই আমার ওখানে অনেক গান দেওয়া আছে, আরও গান তুলছি, ঈদেও গান আসবে। তো এখন যেটা হয়েছে কি ইউটিউব ফেসবুক এগুলো কিন্তু একটা কমার্শিয়াল মিডিয়া। ওনারা চায় যে শিল্পীরা এখানে গান ছাড়ুক, অ্যাট দ্য সেম টাইম একটা এক্সক্লুসিভ ভিডিও আমরা প্রেজেন্ট করি, অ্যাট দ্য সেম টাইম তারা চায় যে আমরা বুস্ট করি। হ্যাঁ, যাতে করে পত্রিকায় আগে যেরকম ক্যাসেট সিডি ভিসিডির বিজ্ঞাপন বেরোতো না যে এইচডি রুবেলের অমুক ক্যাসেট বেরিয়েছে অমুক ক্যাসেট বেরিয়েছে, ওটা তো পয়সা খরচ করে দিতে হতো। সেম থিং হিয়ার, যে এখানে ইউটিউব ফেসবুক এরা চায় যে বুস্ট করে আমরা গানটাকে মানুষের কাছে আগে ছড়িয়ে দিই, বাট মানে ফিনান্সিয়ালি ইটস নট পসিবল ফর অ্যান আর্টিস্ট। হ্যাঁ, যার কারণে আমি জানতে চাইছিলাম, যার কারণে যেটা বলতে চাইলাম, আমি চাইলেও কিন্তু আবার আদার্স আমাকে একটা এক্সক্লুসিভ ভিডিও করতে কিন্তু হিউজ খরচ হয়ে যায়, মিনিমাম 2 লাখ 3 লাখ টাকা খরচ হয়ে যায় যদি এক্সক্লুসিভ কেউ করতে চায়। ভিডিও অডিওতে 1 লাখ টাকা খরচ আছে। সো এগুলো এই অর্থলগ্নিটা কি উঠে আসে? একেবারেই না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মানে একটা সময় যখন আপনারা ক্যাসেট বের করতেন বা সিডি বের হতো, একটা বিজ্ঞাপন আসতো এবং সবাই আসলে মুখিয়ে থাকতো, সবাই কিন্তু খোঁজ খবর রাখতো যে এইচডি রুবেলের কখন ক্যাসেট আসবে, কিংবা ফেস্টিভ্যাল আসলেই যেমন ঈদ আসছে এখন হয়তো 4-5টা মিক্সড অ্যালবাম, একটা সলো অ্যালবাম বেরোতোই। বিজ্ঞাপনের জন্য কিন্তু এতটা খরচ আসলে করতে হতো না, এখন যেটা করতে হয়। এই যে গায়ক হলেন আপনি, সঙ্গীত পরিচালনা তার সাথে ছিলই, তারপর আপনি নায়ক হলেন, সেখান থেকে আপনি নির্মাণের দিকে গেলেন এবং বাংলাদেশে আপনিই প্রথম যে এই ধরনের কাজগুলো একসাথে করেছেন। এটা কি আপনাকে অন্যরকম একটা ভালো লাগা দেয় বা সেটা কি অন্য সবার থেকে আপনাকে আলাদা করে? না, আমি চেষ্টা করি আসলে হয় কি এই প্রত্যেকটা কাজেই কিন্তু প্রচুর সময় দিতে হয়। হ্যাঁ, এটা বিষয়টা এমন না যে আমি চাইলে আমার হয়ে গেলাম, এরকম কিন্তু না। হ্যাঁ, এটা সেন্সর বোর্ড থাকে, একটা জুরি বোর্ডে 11 জন লোক থাকে, তাদের বিভিন্ন মতামত থাকে, সবগুলোকে ক্রস করার জন্য কিছু কোয়ালিটি তো প্রত্যেকটা শিল্পী, নির্মাতা কিংবা সুরকার প্রত্যেককেই কিন্তু কোয়ালিফাই করতে হয়। তো সব কিছু মিলিয়ে আসলে এই চ্যালেঞ্জগুলো করার জন্যই আসলে আমাদের কর্মব্যস্ততা। হ্যাঁ, আমি মনে করি যে আমি ফিনান্সিয়াল দিকটাকে কখনোই আসলে খুব একটা গুরুত্ব সহকারে দেখিনি। আমি আসলে কাজটা কি গুরুত্ব সহকারে, শিল্প চর্চাকেই মধ্যে রেখেছেন সব সময়। তো যার কারণে আমি মনে করি যে আসলে আমার একটা গানও আছে, এক জীবন বাজি রেখে সুর সাধনায় মেতেছি। হ্যাঁ, ভুলেছি নিজেরই ঘর, ভুলেছি আপন পর, নিজেরই কথা। হ্যাঁ, আমি যে সুরের মাঝে এ জীবন সপেছি। তো যেটা বলতে চাইলাম, সবাই হয়তো দেখো এই পরিশ্রমটুকু যদি টু বি অনেস্ট হইতো, যদি ধরো আমি বোম্বেতে করতাম কিংবা হলিউডে করতাম, তাহলে কিন্তু ফিনান্সিয়াল ব্যাপারটা ব্যাপক আকারে আমার কাছে হয়তো রেসপন্স করতো। কিন্তু যেহেতু বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, এখানেও যে কম করেছে তা না। থ্যাংক ইউ সো মাচ, মানে আসলে গ্রেটফুলনেস, আমার হার্ট ফুল অফ গ্রেটফুলনেস টু দি অলমাইটি, যে এখানে কম্পারেটিভলি একটা সরকারি চাকরিজীবী কিংবা একটা চাকরিজীবীর তুলনায় আমি কিন্তু ভালো আছি, এটা অস্বীকার করার সুযোগ নেই। আমি আই এম সার্ভাইভিং এ গুড লাইফ, এটাকে ইগনোর করার স্কোপ নেই। কিন্তু যেটা বলছি, ধরো এতগুলো কাজ যে করছে, এগুলোর পিছনে তো প্রচুর সময় দিতে হয়, পরিশ্রম আছে, মেধা আছে, ব্রেন খাটাতে হয়।
তারপর এগুলোকে জনসমক্ষে পরীক্ষা দিতে হয়। এমন না যে আমি একটা গান করলাম কিংবা একটা চলচ্চিত্র বানালাম এটা আমি দেখলাম, তা তো না, এটা তো পাবলিক দেখতে হবে, পাবলিক রেসপন্স করতে হবে। তো তার জন্য হিউজ পরিশ্রম করতে হয় আসলে। এটাই হচ্ছে বটম লাইন। তো যার কারণে এই পরিশ্রম করতে যে ফিনান্সিয়াল ব্যাপারগুলো সবসময় পিছনে রেখেছি আসলে, এই কালচারাল কাজগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। একদম, এবং সংস্কৃতির সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বলেই যে সামনে শিল্পী সমিতির নির্বাচন, সেটা নিয়ে আপনাকে আমরা সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ থাকতে দেখছি। খুব এক্সাইটেড কিনা? না, আমি তো আসলে মানে আমি ফরচুনেটেড, আমি চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক এবং শিল্পী সমিতি তিনটা সমিতিরই আমি মেম্বার। হ্যাঁ, তো কিন্তু পরিচালক সমিতিতে আমি আবার নির্বাচিত নির্বাহী সদস্য। আচ্ছা, তো এবারও আমাকে বলেছিল শিল্পী সমিতি থেকে নির্বাচন করার জন্য। তা আমি বিনয়ের সাথে বলেছি যে আমি আসলে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তবে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে খুব কথাবার্তা হচ্ছে চারিদিকে, আমি দেখতে পাচ্ছি। তো আসলে শিল্পীরা শিল্পীদের নেতা নির্বাচন করবে। আমার কাছে একটা জিনিস মনে হয় সবসময় যে আমরা আসলে, আমি মনে করি যে কাউকে, মানে আমি খুব মানে অল্প কথায় বলতে চাই, কাউকে ধরো এই অল্প কিছু সাহায্য করার চেয়ে একটা গোষ্ঠীকে যদি দাঁড় করানোর প্ল্যান করা যায়, একটা গোষ্ঠীকে যদি সমৃদ্ধ করার প্ল্যান করা যায়, আমার কাছে কিন্তু সেটাই কিন্তু এফেক্টিভ, এবং সেটাই নেতৃত্ব। হ্যাঁ, নেতৃত্ব। হ্যাঁ, আমি মনে করি না যে আমি কাউকে পার্সোনালি ধরো একটা বিপদের সময় 5-10 হাজার 20 হাজার টাকা দিলাম, এটা আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে তার যদি কর্মের ক্ষেত্রটাকে আমি প্রফেশনালিজমটাকে যদি বাড়াতে পারি, বড় করতে পারি, তার প্রফেশনালিজমটাকে যদি বাড়াতে পারি, ধরো যে শিল্পীটা মনে করো 10,000 টাকায় কাজ করে, তাকে যদি আমি কাজের সময় তার প্রফেশনাল গ্রাউন্ডে তাকে 50,000 টাকা দিতে পারি, তাইলে আমার কাছে মনে হয় একটা শিল্প ডেভেলপ করবে। একদম। হ্যাঁ, পার্সোনালি মানুষের সমস্যা সবারই থাকে, অস্বীকার করার সুযোগ নেই, যেহেতু ডেভেলপিং কান্ট্রি। কিন্তু আমি দেখছি যে আমার কাছে মনে হয় যে আমরা যারা নেতৃত্বে আসবে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা অন্তত দয়া করে যদি এই বিষয়টাকে মূল্যায়ন করেন যে কিভাবে সমগ্র শিল্পী গোষ্ঠীকে ডেভেলপ করা যায়। এই টুকিটাকি হেল্প না, একটা শিল্পী গোষ্ঠীকে একটা কালচারাল অ্যাক্টিভিস্টের যে একটা দল আছে, গোষ্ঠী আছে, খুব কম সংখ্যক কালচারাল অ্যাক্টিভিস্ট কিন্তু, হ্যাঁ, উন্নতি করতে গেলে ভাইয়া আসলে টিম ধরেই উন্নতি করতে হবে, ব্যক্তিগতভাবে তো আসলে উন্নতি করা সম্ভব না। মানে সামগ্রিক উন্নয়ন হোক। হ্যাঁ, এটা আমি চাই নেতৃত্বের কাছে। সেটা আমি জানি না, আপনারা বিবেচনা করবেন যারা শিল্পী, যে সেটা আমরা পাচ্ছি কি পাচ্ছি না। আচ্ছা, সামনে তো ঈদ আসা মানেই, উৎসব আসা মানেই নতুন জামা কাপড়ের সাথে শিল্পীদের নতুন গানের প্রস্তুতি, সেটা নিয়ে তো নিশ্চয়ই ব্যস্ত আছেন অনেক। ঈদে আমরা আপনার কাছ থেকে কয়টি এবং কি কি গান পাবো? ঈদে এখন পর্যন্ত মনে হচ্ছে 3-4টা গান রিলিজ হবে। হ্যাঁ, বেশ কিছু গান আমি করে রেখেছি। গত মাসে একটা ঘোষণাও দিয়েছিলাম যে প্রত্যেক মাসে একটা করে গান ছাড়বো, জানুয়ারি মাসে। তো জানুয়ারিতে একটা ছেড়েছি, কোনালের সাথে একটা ডুয়েট গান ছিল। ফেব্রুয়ারিতে একটা ছেড়েছি, ঢাকা নিয়ে একটা গান। হ্যাঁ, মার্চ মাসে এর মধ্যেই একটা গান ছাড়বো, আজকে কালকের মধ্যে একটা গান ছাড়বো। আর ঠিক এপ্রিলে ঈদের আগ মুহূর্তে 3-4টা গান একবারে আর কি রিলিজ হবে। আমরা গত বছর আপনার কাছ থেকে বৃদ্ধাশ্রম চলচ্চিত্রটি পেয়েছি আপনার পরিচালনা এবং একই সাথে আপনার অভিনীত। তো ঈদের পরেও তো নতুন কোনো সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে, সেটাতেও কি আপনাকে আমরা নায়ক হিসেবে পাবো? আশা করছি। এবারের ছবিটা আসলে হয়েছে কি, মানে চলচ্চিত্র একটা অনেক বড় মাধ্যম, হ্যাঁ, যেখানে মানে মেকিং তো একটা ফ্যাক্টর রয়েই গেছে। মেকিং ছাড়াও কিন্তু আরো 8টা-10টা পার্ট আছে, আর আছে, ডাবিং আছে, হ্যাঁ, কালার গ্রেডেশন আছে, অনেক কিছু। তারপরে তো সবকিছু সমন্বয় করে, তারপরে অ্যাক্টিং এর একটা ব্যাপার আছে, চিত্রনাট্যের একটা ব্যাপার আছে, স্টোরি টেলিং এর একটা ব্যাপার আছে, মানে ফটোগ্রাফির একটা, সিনেমাটোগ্রাফির একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলে আসলে ইটস এ টাফ জব। হ্যাঁ, তারপর আমি চেষ্টা করছি এবারের ছবিটার জন্য আমার আগের দুটো ছবির থেকেও, হ্যাঁ, ভালো হয়, একটা কম্পারেটিভলি আরো কোয়ালিটিফুল হয়, আরো মানে গ্রহণযোগ্য একটা ছবি হয়। তো সেটার জন্য হ্যাঁ, আমি অভিনয় করার সম্ভাবনা আছে। সেটার জন্য এখন গ্রাউন্ড ওয়ার্কগুলি, প্রি প্রোডাকশনের কাজগুলো আমরা করছি আর কি। কি ধরনের গল্প নিয়ে এবার কাজ করার ইচ্ছা? গল্পটা আমরা একটা সমাজকে আলোকিত করে এরকমই গল্প নিয়ে করছি আমরা। আমার একটা কমিটমেন্ট আছে, আমি আসলে গানেও অনেক এই সোশ্যাল অ্যাওয়ারনেস মেসেজ দিয়েছি, যেমন শিশু অধিকার, তারপরে সন্ত্রাসের বিরুদ্ধে গান ছিল, এইডস সচেতনতায় গান ছিল,
তারপরে এই বিভিন্ন টপিকের উপরে আমার বিজ্ঞাপন ছিল, যক্ষ্মা, সড়ক নিরাপদ সড়ক, কুষ্ঠ, তার ফ্যামিলি প্ল্যানিং, এগুলোর উপর আমার প্রচুর, আমি সোশ্যাল অ্যাওয়ারনেস অনেক কাজ করেছি, বিজ্ঞাপন বানানো থেকে শুরু করে, গান থেকে শুরু করে। দেশের গান তো সব শিল্পী গায়, তো সেটা আলাদা করে বললাম না। তো এই ছবি তো বৃদ্ধাশ্রম যেটা বানিয়েছি, আমি মনে করি যে আমার একটা ভালো লাগার উপলব্ধি যে জীবনের প্রথম পরিচালিত চলচ্চিত্রটা সমাজকে সচেতন করে, সমাজকে শুদ্ধ পথে নিয়ে যায়, সেটার একটা বার্তা নিয়ে আমি এসেছিলাম। অবশ্যই। আর এই ছবিটাতে যেটা আসবো, নীলাকাশে পাখি উড়ে, এটাতে আমার এটাও ঠিক সেম ভাবে যে আমরা অনেক সময় অনেক কথা বলি যে এটা সম্ভব হচ্ছে না, এটা করছি না, এটা পারছি না, কেন পারছি না, কি নিজেই ইগনোর করছি নাকি পারা সম্ভব, ঠিক এরকম একটা গল্প নিয়ে যেটা সমাজকে, যুব সমাজকে পজিটিভ বার্তা দিবে। হ্যাঁ, পারছি কিনা তার থেকে বড় প্রশ্ন হচ্ছে চাইছি কিনা। কারেক্ট। হ্যাঁ, এরকমই একটা বার্তা দিবে যে যেটা থেকে যুব সমাজ উৎসাহিত হবে যে না, আমরাও করতে পারবো, আমরাও পারি। ভাই, কথা বলতে খুব ভালো লাগে আপনার সাথে, কথা শেষ করতে একেবারেই মন চায় না, কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এটি গান তো শুনতেই চাইবো আপনার কাছ থেকে সবশেষ। না, এবারে মানে অনেকগুলো রোমান্টিক গান বের হবে, তারপরে কিছু পার্টি সং বের হবে, কিছু মৌলিক আধুনিক গানও বের হবে, একটা দুটা ফোক গানও বের হবে, কিন্তু একটা স্পেশাল এডিশন বের হচ্ছে। ঈদের পরেই আমি দেশে বাইরেও যাচ্ছি একটা প্রোগ্রাম করতে। তো আমি মানে আমেরিকা প্রবাসী একজন গীতিকারের একটা গান করেছি, এম.এইচ. বাবু, ওনার লেখা একটা গান আমি শুরু করেছি প্রবাস জীবনের উপরে। হ্যাঁ, তো আমি ওনাকে ইন্সপায়ার করেছিলাম যে আপনি প্রবাস জীবন নিয়ে একটা গান লিখেন, কেন আপনি দেশে বাইরে গেলেন, কি চান, কেন এখন আপনার ফিলিংস। তো সেটা নিয়ে একটা গান করেছি এম.এইচ. বাবুর, সেইটা আমি শুরু করেছি, গেয়েছি গানটা, সেই গানটাই শুনছি আমরা। সেই গানটা আমি একটু গুনগুন করে গাইছি, নতুন গানটা। সুখ পাখিটা ধরবো বলে এসেছিলাম দূর প্রবাসে, স্বপ্ন পূরণ করতে শেষে সব হারালাম অবশেষে। সুখ পাখিটা ধরবো বলে এসেছিলাম দূর প্রবাসে, স্বপ্ন পূরণ করতে শেষে সব হারালাম অবশেষে। টাকা কড়ি পেলাম হাতে, গাড়ি চড়ি রাত বিরাতে, বুকটা শুধু খা খা করে মন পাখিটার শূন্যতাতে। সে আমার প্রহর গুনল না, সে তো আর আমার রইল না, এ জীবনে আমার হলো না, পাখিটারে ভুলতে পারি না। এটা হচ্ছে একটা প্রবাস মানুষের গল্প, যে সুখের জন্য সে দেশের বাইরে গেল, কিন্তু তার যে ভালোবাসাটা ছিল তার জন্য সে হয়তো দেশে আর আসতে পারলো না, দেশে এসে ফিরতে পারলো না। কিন্তু তার জীবনে এখন দুঃখ এটাই, সবই আছে তার, কিন্তু তার ভালোবাসাটাই শুধু রইল না। বাহ, চমৎকার এই স্টোরিটা নিয়ে গল্প, অন্তরাগুলো আরো সুন্দর। হ্যাঁ, সেই জায়গা থেকেই বলতে চাই যে আপনার আসলে দেশের প্রতি যে ভালোবাসা, দেশের প্রতি যে কমিটমেন্ট, সেটা আমরা এতগুলো বছর ধরে দেখে এসেছি, সেটা অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এনটিভি পরিবার, প্রডিউসার সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpt.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।